তো আবার নারী ঘটিত ব্যাপার এলে ডানে বামে তাকায় না, ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। পায়ে সুরসুরি পেয়ে নিচে তাকিয়ে দেখলো ফ্লাফি জিহবা বের করে তার পা চাটছে আর মিউ মিউ আওয়াজ করছে। বোবা প্রাণীটা হয়তোবা মানহার কাছে যাওয়ার জন্য তাকে বলতে এসেছে। সে হতাশ ভঙ্গিতে বিছানার দিকে এগুলো। এই নারীর অ্যাটাক দেখতে দেখতে কোন দিন যেন সেও অ্যাটাকের শিকার হয়। প্যানিক অ্যাটাক না করবে, সে করবে হার্ট অ্যাটাক। স্কুল থেকে বাসায় ফেরার পথে নিশাতের মনে হলো কেউ তার পিছু পিছু আসছে। সে ঘুরে পিছনে তাকালো, কাউকে দেখলো না। একজন ভিক্ষুক থালা নিয়ে বসে রাস্তার পাশে, আরেকটু দূরে ঝালমারিওয়ালা ঝালমুড়ি বানাচ্ছে, আর গলির মুখে একজন বেলুনওয়ালা দাঁড়িয়ে আছে। চায়ের দোকানে বসে কয়েকজন চা খাচ্ছে। সন্দেহভাজন কিছুই চোখে পড়ল না, হয়তো বা মনের ভুল। সে আবারও সামনে তাকিয়ে হাঁটা দিল। নিজ গন্তব্যে বাসায় ঢুকে স্বস্তি পেল। ভীষণ পিপাসা পেয়েছে। 2 গ্লাস পানি খেয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আসলে অনেক চাপ পড়ে। ডিউটি করো, খাতা জমা দাও, খাতা কাটো। উফ, একটা যুদ্ধ যেন। নাহন মাকে দেখে মায়ের বুকে উঠে শুয়ে আছে। নিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার ফলে বুকটা দ্রুত ওঠানামা করছে। নিশা দেখলো বুকের উপর শ্বাসের ছন্দপতনে তার ছানা ছোট্ট শরীরটা ওঠানামা করছে। সে নাহওয়ানকে জড়িয়ে ধরে আদর করে বলল, আমার ছানার কি হয়েছে? মারুন টয়লেট থেকে বেরোতে বেরোতে বলল। তোমার ছানার ঘুম পেয়েছে। নিশাত উঠে বসে বলল। সে কি, ওকে ঘুম পাড়াননি কেন? মারুন গেঞ্জি খুলে শার্ট গায়ে জড়িয়ে বলল, ও তোমার সাথে খাবে দেখে বসে আছে, আজকে মুড অফ তাই বেশি ঘাটিনি। নিশা চিন্তিত হয়ে ছেলের গালে কপালে হাত ছোঁয়ালো। না, জ্বর তো নেই, তাহলে তার ছানার মুড অফ কেন? সে ছেলেকে আদুরে গলায় জিজ্ঞেস করলো। ভাত খাবেন আব্বা? খাবো না। বলে মুখ চুপসে ফেলল। নিশাত মাথায় হাত বুলিয়ে বলল। কেন, অন্য কিছু খাবেন? নাহন ছল ছল চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না জানালো। নিশাত গাল টেনে দিতেই ঝরঝর করে কেঁদে দিল। নিশাত ব্যস্ত হয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? কোথাও ব্যথা পেয়েছো নাকি? নাহন কাঁদতে কাঁদতে মাথা নাড়ালো। ছেলের কান্নায় ইতিমধ্যে মারনও এদিকে তাকিয়েছে। নিশাত বলল, ব্যথা পাওনি, ক্ষুধা লাগেনি, তাহলে কাঁদছো কেন? বাবা মারছে। নিশাত এতই অবাক হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে কি ঠিক শুনেছে? মারণ মেরেছে? পৃথিবী উল্টে গেলেও তো সে বিশ্বাস করবে না এটা। আবার ছেলে তো মিথ্যাও বলে না। সে ঘাড় ফিরিয়ে মারণের দিকে চাইল, যে বর্তমানে চোখ বড় বড় করে এদিকে তাকিয়ে আছে। মারণ জোরে বলে উঠল, কি? এই পটলের বাচ্চা তোকে আমি কোন জন্মে মেরেছি? নিশাত শান্ত কণ্ঠে বলল, নাহওয়ান তো কখনো মিথ্যা বলে না। কি মিথ্যা বলে না? আজকে দুধ খেতে গিয়ে আটার বয়াম খুলে আটা খেয়েছে, মুখে মাখিয়ে ভূত হয়েছে। মরিচের গুঁড়ার কৌটা করে হাত ঢুকিয়ে খাওয়ার সময় ভাগ্যিস আমি রান্নাঘরে গিয়েছিলাম, পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছিল। আমি ছিলাম শুয়ে, এই পান্ডার সারা শব্দ না পেয়ে উঠে গিয়ে দেখি এই কাণ্ড। দিয়েছি ধমক, সেই থেকে মুখ ফুলিয়ে রেখেছে। কত বড় সে আনা, মা আসার সাথে সাথে নালিশ দেয়া শেষ, আবার বলে বাবা মেরেছে। তোকে না মেরেই ভুল করেছি, আলু ভর্তা করা উচিত ছিল, আলুর বাচ্চা। বলেই ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকালো মারোয়ান। নিশাত ফোঁস করে দম ছেড়ে স্বস্তির শ্বাস ফেলল। যাক, সে ভুল ছিল না। সেটা কিভাবে ভুলে গেল? নাহওয়ান তো বকা মারা সব কিছুকে মায়ের বলে। ছেলেকে আদর করে বলল, হয়েছে, আর কাঁদে না। তুমি দুষ্টুমি করছো কেন? নাহওয়ান গোল গোল চোখ করে বলল। একটু দুধ খেয়েছি, মজা না। মারোয়ান হাসতে হাসতে বলল, আটার গুঁড়ো খেয়ে বলে দুধ খেয়েছি, আবার কয় মজা না। ঠিক হয়েছে, অতি শেয়ানের গলায় দড়ি। নাহওয়ান বাবার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুমি বুঝা না, না তোমাকে দিলচুম দিলচুম মারবে। নাসিরউদ্দিনের কথা শুনে মারণ কটমট চোখে ছেলের দিকে তাইল। নিশাত মুখ টিপে হাসছে। মারণের সহ্য হলো না, সে চিৎকার করে বলল, কি বললি ব্রিটিশের নাতি? আজকে তোর খবর আছে, ভর্তা করে পার্সেল করবো তোর হিটলার নানার কাছে। নাহওয়ান ইন্না বলে মুখ লুকিয়েছে মায়ের কোলে। নিশাত বাপ ছেলের খুনসুটি উপভোগ করছে, তার বেশ মজা লাগছে এই ঠোকাঠুকি। নেওয়াজ সাবি টেবিলে ভর দিয়ে বলল, এই প্রফেশনে এসে যে আর কি কি করা লাগবে আল্লাহ মালুম, শেষ পর্যন্ত বেলুন বেচা লাগলো। সামনে ডিপার্টমেন্টের 2 এজেন্ট বসা, তাদের মধ্যে একজন মুখ কালো করে বলল, আর আমার যে ঝালমুড়ি বেচা লাগলো, মুনতাজির সাহেব অলওয়েজ বেঁচে যান। হয় ছুটিতে থাকেন, নয়তো আসেন না, আর না হলে অন্য কাজ থাকেন। সব ঝড় ঝঞ্ঝাট আমাদের উপর দিয়ে যায়,
জীবনের প্রথম একটা কেস নিয়ে এত লড়াই যাচ্ছে। অন্য এজেন্টটা মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করলো। জিনান আধাম ল্যাপটপ টাইপিং করছে। তার নীলাভ চোখে ল্যাপটপের আলো পড়ে রিফ্লেক্স হচ্ছে। জলজল করছে মনি। সে ল্যাপটপে আঙুল চালাতে চালাতেই বলল, ওসব দুঃখবিলাস বাদ দিন, মিশন সলভ হওয়াটাই মুখ্য। আমিও তো ভিক্ষা করেছি, তো কি হয়েছে? ভেবে দেখলাম ভিক্ষা করাও খারাপ না। এই মিশনে হারলে রোজ ভিক্ষার থালা নিয়ে ছদ্মবেশে নেমে যাব। শুয়ে শুয়ে ইনকাম করার মতো শান্তি দুনিয়াতে আর কোথাও নেই। প্যারাও নাই, আবার টাকাও আয় হলো। ভিক্ষার পয়সা এখনো করে ঝনঝন করছে। কবি বলেছেন কোনো কাজকে ছোট করে দেখতে না। তাছাড়া বাংলাদেশের ভিক্ষুকের ডিমান্ড হাই লেভেলের। তারা ভিক্ষার নামে স্যুট টাই সানগ্লাস পরে। এদেশ আর কিছুতে এগোক আর না এগোক, কিন্তু এই সেক্টরে উন্নতির শেখরে। বলে কোট ছেড়ে পয়সার আওয়াজ শোনালো। উপস্থিত দুই এজেন্ট থতমত খেয়ে গেল। গলা খাকারি দিতে লাগলো। নেওয়াজ উচ্চ শব্দে হেসে উঠে বলতে লাগলো, বড়লোকস দেমাগি ভিক্ষুক, যারা পরিপূর্ণ সুস্থ তবুও হাত পাতে ও ঘুষখোরদের আইকাওয়ালা বাঁশ দিল দ্য গ্রেটেস্ট এজেন্ট জিনান আধাম। আজ চমৎকারভাবে এক ঢিলে দুই পাখি মারলেন বস। জিনান আধাম রহস্যময় ভঙ্গিতে হেসে হাত চালাচ্ছে ল্যাপটপে। অদূরে মরা গাছটার উপরে একটা কাক অনবরত কাকা করে ডেকে চলেছে সেই সকাল থেকে। নিশাত রান্নাঘরে জানালা দিয়ে সেদিকে উদাস দৃষ্টি ফেলল। ছোটবেলায় অনেকের মুখে মুখে শুনতো কাক ডাকা ভালো লক্ষণ নয়, কাক ডাকলে নাকি বিপদ আসে। যদিও ইসলাম এসব কুসংস্কার বিশ্বাস করতে নিষেধ করে দিয়েছে, এগুলো বিশ্বাস করা শিরকের শামিল। তাই মুসলিম হিসেবে এসব বিশ্বাস করা আকিদা এর পরিপন্থী। নিষাদ আর কিছু না ভেবে কিছু দোয়া পড়ে আল্লাহর কাছে পানাহ চাইল। এই কাক ডাকা নিয়ে হঠাৎ একটা স্মৃতি তার মানসপটে উকি দিল। নিশাদ তখন স্বামী সংসারে নতুন পদার্পণ করেছে। মারওয়ানের স্বভাব ব্যবহার সম্পর্কে সে অবগত ছিল না, তাই তার উচ্ছলতা কিংবা উড়নচণ্ডীরও প্রায়ই প্রকাশ করে ফেলত। মারওয়ান ভ্রুকুচকে বিরক্তির জানান দিত। মারওয়ানের কাছে সব আদি খেতা লাগতো। একবার প্রচণ্ড রূঢ় ভাষায় তাকে কথা শুনিয়েছিল বলে নিশাদ রাগে অভিমানে কাঁদতে কাঁদতে শ্বশুরের সাথে বাবার বাড়ি চলে এসেছিল। টানা 15 দিন ছিল বাপের বাড়ি, কিন্তু ওই ঘাড়তেরা পুরুষ একটা খোঁজ পর্যন্ত নেয়নি। শ্বশুর শাশুড়ি নিয়ম করে খোঁজ নিলেও মারওয়ান তাকে পাত্তাই দিত না, যেন সে বাবার বাড়ি থেকে না আসলে মারওয়ান আজাদের কিছুই হবে না, উল্টো ভালো হবে। তো দিন এমনই পার হচ্ছিল। একদিন উঠোনে কাক ডাকতে ডাকতে মাথাটা ধরিয়ে দিচ্ছিল। ওই সময় শ্বশুর বাড়ি থেকে কল আসে মারওয়ান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। নিশাদ তখন অভিমান ভুলে শ্বশুর বাড়িতে ছোটে। কাঁদতে কাঁদতে বেচারি তো অজ্ঞান হওয়ার দশা। নতুন বিয়ে, তার উপর গ্রামের সবাই বলাবলি করছে বউটা অপয়া, ভালো না, হ্যান ত্যান। সে গিয়ে দেখে মারওয়ানের সারা শরীর ব্যান্ডেজ আবৃত। গ্রামের মানুষের ভিড় লেগে আছে। নিশাদ এত মানুষের সামনে ঠিকমতো দেখতেও পারেনি লোকটাকে। অ্যাক্সিডেন্ট নাকি করেছে 2 দিন আগে। নিশাদকে জানাতে দেয়নি তার শ্বশুর বাড়ির লোকজন। গ্রামের মানুষ এই নিয়ে নানান কানাঘুষা করেছিল। সবাই বের হয়ে গেলে যখন সে রুমে লোকটাকে একা পেয়েছিল, তখন বেশ করুণ গলায় শুধেছিল। কিভাবে হলো? ভাঙা গলায় আওয়াজ এসেছিল। আজরাইল মোলাকাতে এসেছিল। নিশাতের বুকটা কামড় দিয়ে উঠেছিল। ঠোঁট কামড়ে বলেছিল, আমাকে জানালে কি খুব ক্ষতি হতো? ব্যান্ডেজ বাঁধা পাষাণ লোকটা আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে বলেছিল। তুমি কে? হু আর ইউ? নিশাতের অক্ষিপট জলে টলমল করছিল। আমাকে চেনেন না? না। স্মৃতিশক্তি নাই? আছে, সেখানে তুমি নাই। ব্যাস, আর কিছু বলেনি সে। বুকের ওপর হুমড়ি খেয়ে প্রায় ঘন্টাখানিক কেঁদেছে। মারওয়ান আজাদ ব্যথা পেল। নিশাত বুক থেকে মাথা তোলেনি। কাঁদতে কাঁদতে মারওয়ানের বুকের ওপরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙেছিল মাথায় হাতের ছোঁয়ায়। চোখ উঠিয়ে দেখেছিল মারওয়ান ঘুমের ঘোরেই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুঁশ নেই তার, গভীর ঘুমে আচ্ছন্ন। কে জানে আদতেই ঘুমিয়েছিল, নাকি নিশাতের চর্মচক্ষুর আড়ালে অন্য কিছু ঘটেছিল। সেই থেকে কাক ডাকলেই ওই স্মৃতি মস্তিষ্কে কড়া নাড়ে তার। নিশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবনা থেকে বেরোলো। নাহন পাশে বসে হাত পা ছড়িয়ে গোস্ত আর আলু খাচ্ছে। নিশাদ মায়াময় নজরে ছেলের পানে চাইল। আব্বা? নাহন খাওয়ার তালে জবাব দিল। হুম, আর একটু গোস্ত দিব? আলু দাও, খুব মজা মজা।
মাথা নাড়িয়ে জিহবা বের করে মজা বোঝালো। নিশাত কষানো গোস্ত থেকে আরেক টুকরো মুরগির ছোট পিস আর আলু উঠিয়ে দিল। বাচ্চাটা মুখে মাখিয়ে ফেলেছে। মারোয়ান রান্নাঘরে এসে বলল, ওই আলুর বাচ্চা, আলু খাস? নাহন বাবার দিকে আলু ধরে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইলু খাবে? নিশাত চোখ রাঙিয়ে বলল, উলু বলতে নিষেধ করেছি না, আলু বলবে। নাহন ঘাড় নাড়িয়ে সাই জানালো। মারোয়ান বাটি হাতে নিশাতের পাশে দাঁড়ালো। তার চোখ চকচক করছে। ঘরে ভালো মন্দ রান্না হলে তার থেকে খুশি আর কেউ হয় না। নিশাত বলল, রান্না শেষ হলে খাবেন, আজকে গোস্ত কম রেঁধেছি। ছেলের বেলায় কম পড়ে না, আমি চেয়েছি অমনি কম পড়ে গেল। মারোয়ানের গুরু গম্ভীর উত্তর। নিশাত হতাশ হয়ে বলল, আপনি তো আর নাওহানের মতো খান না, তাই ছেলের সাথে তুলনা টানা বন্ধ করুন। মারোয়ান ভ্রু কুঞ্চিত করে বলল, কি বোঝাতে চাইছো? আমি বেশি খাই? তুমি খাবারের খোঁটা দিচ্ছ আমায়? আসলে তুমি মূলত চাচ্ছ আমি না খাই। ইয়া আল্লাহ, কোন কথা থেকে কি টেনে এনেছে। নিন ধরুন খান, আমি বরং ডিম ভাজি করে খেয়ে নিব না। বলেই নিশাত বাটিতে মুরগির 2 পিস সলিড পিস উঠিয়ে দিল। মারোয়ান হাড়ের গোস্ত বেশি পছন্দ করে, তাই হাড্ডিযুক্ত গোস্ত চাইল। নিশাত 1 পিস হাড্ডিওয়ালা গোস্ত মারোয়ানের বাটিতে দিয়ে থালা বাসন ধুতে লাগলো। মারোয়ান গোস্ত পেয়ে ছেলের পাশে পা গুটিয়ে খেতে লাগলো। নিশাত আর চোখে বড় আর মিনি মারোয়ানে আজাদের কাণ্ড কারখানা দেখছে। নিজের পাতের গোস্ত শেষ করে নাহনের পাতের দিকে সরু নজরে চাইল মারোয়ান। নাহন হাত পা ছড়িয়ে হাড্ডি কামড়াচ্ছে। ছেলের পাতের গোস্ত নিজের পাতে নিয়ে চুপ করে মুখে নিয়ে চিবুতে লাগলো। কুড়মুড় শব্দ হচ্ছে। নাহন ফেল ফেল নয়নে সেদিকে চেয়ে রইল। মারণ গোনা চোখে চেয়ে বলল, কি হয়েছে? নাহন মায়ের দিকে তাকিয়ে কান্না গলায় পা দাপিয়ে বলতে লাগলো, মা আমার গুষ্টু খাইছে, ই হইলে গুষ্টু দিছু কেন? আমার গুষ্টু দাও। মারণ ছেলে চিকুর শুনে মুখ থেকে গোস্তের টুকরো বের করে ছেলের মুখে ঢুকিয়ে দিল। নাহন কান্না বন্ধ করে কুড়মুড় চিবোতে লাগলো। মারণ মুখ লটকে বিড় করে বলল, ব্রিটিশের নাতি পুরাই ব্রিটিশ। নিশাত পিছন থেকে বলল, খ্যাকশিয়ালের ছেলে, পাতি শিয়াল। 20 দিন হলো ইহাব মানহাকে কাউন্সিলিং করাচ্ছে। প্রত্যেকবার ডাক্তারের রুমে মানহা একাই ঢোকে। ইহাব আর জোর করে না। সে ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করে। কখনো পেপার পড়ে, কখনো ফোনে কাজ সারে, আবার কফি খায়। এরকম করে সময় পেরোয়। আজকেও মানহার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ইহাবের জরুরি কাজ আছে বিদায় সাথে সে যেতে পারেনি। নাস্তা টেবিলে উর্মি ভূঁইয়াকে জানানোর পর উর্মি ভূঁইয়া নিয়ে যাবেন বলেছেন। ইমতিয়াজ ভূঁইয়াও স্ত্রীর সাথে যাবেন বলে তর্কাতর্কি করছেন নাস্তা টেবিলে। উর্মি ভূঁইয়া বললেন, আমাদের সাথে আপনার কি কাজ? আশ্চর্য, কি কাজ মানে? তোমাকে কোনো মতেই একা ছাড়া যাবে না উর্মে। তুমি নিজেও জানো তোমাকে কেন একা ছাড়তে চাইছি না। আর তাছাড়া চেয়ারম্যান বাড়ির 2 বধূ একা একা বাইরে যাবে ব্যাপারটা বাজে দেখায়। আমি আর কোনো কথা শুনতে রাজি নই। আমার রাগ সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল তুমি। ইমতিয়াজ ভূঁইয়ার গরুগম্ভীর টান টান মেজাজি গলা। উর্মি ভূঁইয়া স্বামীর রাগ দেখে আর কিছু বললেন না। সকালে নাস্তা সেরে গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঢাকার বিখ্যাত মহিলা সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিং করছে মানহা। এখন একটু একটু নর্মাল হলেও পরিপূর্ণভাবে এখনও সুস্থ হয়নি সে। তার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে সবসময়। রাত 10টা। ইহাব ঘরে এসেই হাত ঘড়ি খুলে রাখলো। মানহা তোয়ালে এগিয়ে দিল। ইহাব মুচকি হেসে বলল, গিয়েছিলে থেরাপিস্টের কাছে? জি। আগের থেকে বেটার ফিল করছো? মানহা ঘাড় নাড়িয়ে সাই জানালো। ইহাব তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ইহাব আর মানহা খাবার ডাইনিং টেবিলে খেতে বসেছে। মানহা খাচ্ছে কম, প্লেটে আঁকাআঁকি করছে বেশি। ইহাব সবটাই লক্ষ্য করলো, তবে পিতামাতার সামনে কিছুই বলল না। খাওয়া শেষে ইহাব রুমে চলে গেল। মানহা খানিক পর এলো। ইহাব ডাকলে এখন আর মানহা আগের মতো প্যানিক অ্যাটাক করে না, তবে সুস্থ মানুষের আচরণও করে না। অস্বাভাবিক একটা ভাব আছে তার এখনো। ইহাব ভ্রুকুচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ডাকলো, মানহা, এদিকে এসো। মানহা রোবটের মতো এগিয়ে গেল। ইহাব পাশে বসালো। আগের মতো অস্বাভাবিক আচরণ করছে না সে। ইহাবের জহুরি চোখ অন্য কিছু দেখছে। সে হাত ধরলো, হাতের ভাঁজে হাত নিল। মানহা স্বাভাবিক, যেন এরকম কিছুই ঘটবে সেটা সে অবগত। ইহাবার একটু সাহস করে পিছে হাত দিল। মানহা কোনো আপত্তি জানালো না, একদম শক্ত হয়ে বসে আছে, যেন আশেপাশে কিছুই ঘটছে না। ইহাব ডাকলো,
মানহা হুম। মানহার অবচেতন উত্তর। ইহাব মানহার হাত ছেড়ে ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল। একটা নাম্বার ডায়াল করলো, খানিক বাদে রিসিভ করলো। ইহাব বলল, ম্যাম, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে? অপর পাশ থেকে সাইকিয়াট্রিস্ট ডাক্তার নাজনীন আরোরা বললেন, হচ্ছে, তবে আমি চাইবো তুমি তাকে এই সময়টাতে সাপোর্ট দাও। তার মধ্যে ভীতি আছে। তুমি আমার পরিচিত যে, সেটা তাকে না জানিয়ে ভালোই করেছো। না হলে মেয়েটা আমাকে সব কিছু খুলে বলতো না। শোনো, আজকে অনেক কিছুই জানতে পেরেছি। ওর অতীতে বাজে কিছু স্মৃতি আছে। খুব ছোটবেলায় ও বাজে রকমের যৌন হয়রানির শিকার হয়েছে ওর এক প্রতিবেশীর দ্বারা। এটা তার মস্তিষ্ককে এখনও তীব্রভাবে গেঁথে আছে। ওই ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। তাই বিবাহ ভীতি কিংবা স্বামীর সাথে মেলামেশা তার মধ্যে ভীতির সৃষ্টি করে সবসময়। এই জন্যই তোমার সাথে থাকলেই ওর প্যানিক অ্যাটাক হয় মাত্রাতিরিক্ত। ওকে স্বাভাবিক অবস্থায় আনতে তোমার সাপোর্ট খুবই জরুরি। ইহাব এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ডাক্তারের কথা। তার বুকটা ভার ভার লাগছে। আরও টুকটাক কথা বলে রুমে এসে দেখলো মানহা আগের মতোই বসে আছে। আগের মানহা হলে ঘুমিয়ে পড়তো, তবে এখন সে হয়তোবা ইহাবের জন্য জেগে আছে। ইহাব বারান্দা থেকে মানহাকে দেখতে লাগলো। মেয়েটা এত বড় ঘটনা কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি। তাকে একবার জানিয়ে দেখতো বোকা মেয়েটা। নিজের মধ্যে এই ট্রমা আর কত বছর বই বেড়াতে চেয়েছিল সেই। ইহাব মানহার পাশে দাঁড়িয়ে বলল, মানহা, দাঁড়াও তো। মানহা উচ্চবাচ্য না করে স্বাভাবিকভাবেই দাঁড়ালো। ইহাব তার দুদিকে ছড়িয়ে বলল, আমাকে জড়িয়ে ধরো। মানহা জড়িয়ে ধরল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইহাব নিজ থেকেই ধরলো। মানহা কাঁপলো কিছুক্ষণ, তবে প্রতিক্রিয়া জানালো না। আগের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করলেই কিছু বিশ্রী স্মৃতি ভেসে উঠতে লাগলো চোখের সামনে। মানহা ইহাবের বন্ধন থেকে ছুটতে চাইল। ইহাব ছাড়লো না। মানহা ভুলতে চায় অতীত। ইহাব কি পারবে তার অতীত ভুলিয়ে মানসিক ট্রমা থেকে বের করতে? অফিস রুমে তর্কাতর্কি হচ্ছে। একটা ফাইল পাওয়া যাচ্ছে না। ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, কারণ ফাইলটা গুরুত্বপূর্ণ। হেড জানলে চাকরি নিয়ে টানাটানি না পড়ে যায় আবার। জিনানের এদিকে মনোযোগ নেই। সে আয়েশ করে নুডলস খাচ্ছে। নেওয়াজ খানিক চিল্লাচিল্লি করে এসে পাশের চেয়ারে বসলো। আপনি অলওয়েজ যেমন শান্ত থাকেন কিভাবে আধাম সাহেব? সবাই ফাইল খুঁজে হয়রান আর আপনি এদিকে নিশ্চিন্ত মনে মজা করে খাচ্ছেন। তো কি করব? কি করবেন মানে? অন্তত চিন্তিত তো হতেই পারেন। নুডলস শেষ করে জিনান মুখ মুছলো, তারপর বলল, এতগুলো মানুষ চিন্তিত হয়েছে, তাতে কি কম পড়েছে বস? আমার চিন্তার কি দরকার? আমি চিন্তা করলে কি ফাইল ফুরুত করে হাতের মুঠে চলে আসবে? নেওয়াজ চুপ করে গেল। ঠিকই তো বলেছে, চিন্তা করলে তো ফাইল পাওয়া যাবে না। জিনান আধাম ল্যাপটপের স্ক্রিন নেওয়াজের দিকে ঘুরিয়ে বলল, আজারাক সাইফার অ্যান্ড মার্ভ জেন। নেওয়াজ ফ্রু চেয়ে বলল, ওনারা দুজনই তো বয়স্ক মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম ইয়াং কেউ হবে। জিনা চেয়ারে শরীর এলিয়ে বলল, আমি অবশ্য ধারণা করেছিলাম ইয়াং কেউ হবে না। ধারণা মিলে গেছে। ওনারা কি শীঘ্রই জয়েন হচ্ছেন নাকি? হেডের পক্ষ থেকে নোটিশ এসেছে। জিনা তীক্ষ্ণ নজরে পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, নিশাত স্কুল থেকে বাসায় এসে দরজা নক করতে গেলে দেখলো দরজা খোলা। অবাক হলো বেশ। এরকম দরজা খুলেতে কখনো রাখে না লোকটা। তাহলে আজ এমন খোলা কেন? সে কাঁধের ব্যাগ চেপে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। পুরো ঘর চুপচাপ, শুনশান নীরবতা বিরাজ করছে। নিশাতের মনে কোডাচ্ছে। ধীরে ধীরে তাদের বেডরুমে প্রবেশ করে ঝটকা খেলো যেন। চেয়ারের উপর রাজকীয় ভঙ্গিতে বসে আছে কেউ একজন। পুরো শরীর কালো কাপড়ে আবৃত। সামনে মারওয়ানকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাকে পিছন দিক দিয়ে ধরে আছে তিনজন লোক। মুখ থেকে অনবরত রক্ত ঝরছে মারওয়ানের। বোঝাই যাচ্ছে মারা হয়েছে তাকে। নিশাতের হাত থেকে ব্যাগ পড়ে গেল। সে জোরে চিৎকার দিয়ে উঠল, আপনারা কারা? এখানে কিভাবে ঢুকলেন? কালো কাপড়ে আবৃত লোকটি নিশাতের দিকে চাইল। পিছনে দাঁড়ানো বডিগার্ডটা লোকটার কানে কানে কিছু বলল। লোকটা বোরকা পরিহিত নিশানের উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলো। তারপর জিহবা বের করে মারওয়ানের দিকে দৃষ্টি ফেলে বলল, কিরে, ঘরে এত সুন্দর বউ লুকিয়ে রেখেছিস, অথচ আমাদের জানতেই দিলি না। অনেক চালাক তো তুই। মারওয়ান চোখ উঠিয়ে চাইল, রক্ত লাল চোখ। সামনে লোকটি তার লোকদের ইশারা দেওয়া মাত্র লোকগুলো মারওয়ানকে আবারও মারতে লাগলো। নিশাত দৌড়ে মারওয়ানের কাছে যেতে চাইলে বসা লোকটি তার হাত ধরে ফেলল। নিশাতের গা ঘিন ঘিন করে উঠল। একজন পরপুরুষ তার হাত ধরেছে ভাবতেই গা গুলিয়ে উঠল। মারওয়ান মার খেতে খেতেই তা দেখছে। গর্জে উঠে বলল, ওকে ছাড়, নয়তো জবাই করে ফেলবো তোদের।
তোর সমস্যা আমার সাথে। আমার স্ত্রীর দিকে হাত বাড়াচ্ছিস কেন? কালো কাপড়ে আবৃত লোকটি অট্ট হাসিতে মেতে উঠল।